হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে প্রথম আমার এই নতুন ইউটিউব চ্যানেলে চলে আসছি। আর আমি আমার নাম তমা, তোমরা আমাকে তমা আপু বলে বলতে পারো। তবে আমার এই চ্যানেলটা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের অনেকের মধ্যে অনেকটা ঝামেলা থাকে, তোমরা বুঝতে পারো না যে বই পড়লেও কিভাবে পড়া উচিত, বায়োলজি বই বা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। অনেকে অনেক বেশি পড়ে, আমি অনেককে দেখেছি সারা দিন রাত পড়তেছে, বাট পরীক্ষার আগে গিয়ে দেখবা যে আহ, সব জগা খিচুড়ি, কারণ এত ইনফরমেশন বায়োলজিতে অনেকে পুরো বায়োলজি বই খুলে ভয়েই ধরে না। সো সেই জন্য আমার এই চ্যানেলটা খোলা, যে অ্যাকচুয়ালি বায়োলজিতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি যদি চাও ইউ ক্যান ডু দ্যাট। তুমি চাইলেই অনেক ভালো করে বায়োলজি পড়তে পারো, অ্যাট দ্য সেম টাইম অনেক কমও পড়তে পারো। কম পড়ে ওটা ইফেক্টিভ, অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে তোমাকে। তো হ্যাঁ, আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই। আর আমি জানি যে ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে, ভাই বোনেরা অনেক ভালোভাবে বুঝায় বুঝায় টপিকগুলোকে অনেকটা বেশি ন্যারেট করে করে বোঝানো হয়েছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি বই রিডিং পড়াবো এই জন্যই এই চ্যানেলে, যে বই রিডিং পড়াটা কীভাবে পড়তে হয় সেটাই অনেকে জানে না। বই পড়লে অ্যাকচুয়ালি তোমার আর কিছু লাগে না, আর যদি তোমার বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে। সো আমি এখানে বই রিডিং পড়াবো মেইনলি, আর কীভাবে বইয়ের কোন ইনফরমেশনগুলো দরকার, কোন ইনফরমেশনগুলো দরকার না, সেগুলো আমি বলবো। আর অবশ্যই অবশ্যই তোমরা আরও যদি ভিডিও পেতে চাও, আরও যদি আমার সাথে থাকতে চাও, আমার সাথে পুরো বই শেষ করতে চাও, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলকে ক্লিক করবে। যেহেতু আমি প্রথম, তাই তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম আমার চ্যানেলে। আমার নামটা আবার বলি, আমার নাম তমা। অ্যান্ড আমি আজকে শুরু করতে যাবো যে চ্যাপ্টারটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের মানব জীবনের ধারাবাহিকতা। বই রিডিং পড়া আসলে খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? বই যদি রিডিং পড়া যায় বা বই থেকে যদি ইনফরমেশনগুলোকে আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু আর কিছু লাগে না আমাদের। আমি আমি অ্যাকচুয়ালি এটা বিলিভ করি। তো চলো রিডিং পড়া শুরু করি। আমরা ফার্স্টে শুরু করি পুরুষ প্রজনন তন্ত্র দিয়ে, বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। বায়োলজিতে কিছু কিছু ওয়ার্ড আছে, বুঝছো, যেগুলো একটা শিখলে আমাদের পুরো বইয়ের অনেকগুলো ওয়ার্ডের সাথে রিলেট করা যায়। সো আমি যে কিওয়ার্ডগুলো লিখে দিব মাঝে মাঝে, সেগুলো তোমরা যদি খাতায় লিখতে পারো, সেই জন্য একটা খাতা আগে থেকে নিয়ে রাখো। মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয়, পরিবহন কাজের ভিত্তিতে পুরুষ জনতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়, আমরা সেটা বুঝতে পারছি। এখন বলতে পারো যে একটা হচ্ছে বাইরে থেকে যেগুলো দেখা যায়, যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় সেগুলো, আরেকটা হচ্ছে তোমার ভিতরের অঙ্গগুলো যেগুলোর মধ্যে, সেগুলো। তবে আরেকভাবে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে এই সকল অঙ্গের মুখ্য বা প্রধান কাজটা কী। তো মুখ্য বা প্রধান যে কাজগুলো, সেগুলোকে আমরা প্রাইমারি সেকশনে ফেলছি, আর যেগুলো হচ্ছে এক্সেসরি অর্থাৎ আনুষঙ্গিক কাজগুলো, সেগুলোকে আমরা অ্যাক্সেসরিতে ফেলছি। তাহলে আমরা যদি এখন চিন্তা করতে চাই যে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল যে কাজ, ওটা কী থাকবে, অবশ্যই মূল কাজ হবে শুক্রাণু তৈরি করা, কারণ এই অঙ্গটা তৈরি হওয়ার একমাত্র উদ্দেশ্যই তো শুক্রাণু তৈরি করা, ফিমেল বডি থেকে ফিমেল বডিতে পাস করা, সিম্পল। সো এখানে প্রাইমারি যে অর্গানটার কথা বলা হবে, অবশ্যই সেই প্রাইমারি অর্গানটা রিলেট থাকবে শুক্রাণু তৈরিতে, ঠিক আছে? আর আনুষঙ্গিক যে অঙ্গগুলো থাকবে এই পদ্ধতিতে, অর্থাৎ শুক্রাণু তৈরিতে হইলেও এটা মেইন কাজ, কিন্তু সেখান থেকে ফিমেল বডিতে পাস করতে কোন কোন আরও অর্গান ইউজড হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেসরি। ওকে, তাহলে আমরা পুরুষ প্রজননতন্ত্রকে বা জননতন্ত্রকে দুইটা সেক্টরে ভাগ করছি, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে আনুষঙ্গিক। আমি জাস্ট গল্প বলতেছি, তোমরা গল্পের মতো করেই শোনো, এত সিরিয়াস হয়ে পড়ার দরকার নাই। অনেকে সিরিয়াস হয়ে পড়তে গিয়ে কিছু মনে রাখতে পারে না, সো জাস্ট গল্পটাই শুনে যাও, ওকে? আর যেগুলো মনে রাখার সেগুলো আমি বলে দেব। তাহলে আমি বললামই যে যেহেতু একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হওয়ার মেইন উদ্দেশ্যই হবে শুক্রাণু তৈরি করা, না হলে এটা তৈরি করে লাভ কী ছিল? সো ইন দিস কেস মুখ্য জননাঙ্গ হবে শুক্রাণু উৎপন্ন করবে, মুখ্য জননাঙ্গ শুক্রাণু উৎপন্ন করবে। দেখো এখানে কিন্তু সেটাই বলা আছে। তারপর দেখো যেসব অঙ্গ শুক্রাণু সঞ্চয় ও পরিবহনের কাজে নিয়োজিত থাকে, সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক, অর্থাৎ শুক্রাণু তৈরি হওয়ার পর মেল বডি থেকে ফিমেল বডিতে পাস করতে যে সকল অঙ্গাণু ইউজড হবে বা অর্গানস ইউজড হবে, সেগুলোকে বলা হবে আনুষঙ্গিক জননাঙ্গ বা অ্যাক্সেসরি জননাঙ্গ। এখন চলো আমরা আসি শুক্রাশয়ে। শুক্রাশয়টা অ্যাকচুয়ালি কী? শুক্রাশয়ের যদি আমি চিন্তা করতে চাই, তাহলে টেস্টিস বলতে অনেকের একটা ভুল ধারণা আছে। এদিকে আমি একটা জিনিস যদি তোমাদেরকে দেখাই, অনেকের একটা ভুল ধারণা থাকে মাঝে মাঝে যে আমরা এই জিনিসটাকে
অনেক সময় অনেকে টেস্টিস বলে থাকে, আবার অনেকে আমি জানি না যে অনেকে এই জিনিসটাকেও টেস্টিস বলে থাকে, বাট আই থিঙ্ক ইউ ক্যান অ্যাজিউম যে কি এটা। এনিওয়েজ, দিস ইজ কল্ড পেনিস অ্যান্ড দিস ইজ কল্ড স্ক্রোটাম। হ্যাঁ, আমি জানি এখন অনেকে তোমরা হা করে থাকবা যে অ্যাকচুয়ালি স্ক্রোটাম কেন হলো, এটা তো আমরা জানি টেস্টিস। না, অ্যাকচুয়ালি টেস্টিস আমরা দেখতে পাই না বাইরে থেকে। টেস্টিস অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখা যায় না। আমরা যেটা বাইরে থেকে দেখি, যে স্কিনটা দেখি, সেই স্কিনটা অ্যাকচুয়ালি থাকে, সেটাকে বলা হচ্ছে স্ক্রোটাম, বা এটা একটা থলির মতো, ঠিক আছে, একটা বস্তা বলা যায়। তো আর আমাদের টেস্টিসটা থাকে অ্যাকচুয়ালি বস্তার ভিতরে। হ্যাঁ, তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে স্ক্রোটামে হাত দিতে এটার ভিতরে দুইটা গোটার মতো পাওয়া যায়, দুই পাশে দুইটা আলাদা আলাদা থাকে, অ্যান্ড দ্যাটস কল্ড টেস্টিস। সো টেস্টিস হচ্ছে ডাবল, ওকে, দুইটা। বি ফ্র্যাঙ্ক উইথ দিস চ্যাপ্টার, ওকে। অনেকেই এই চ্যাপ্টারটা স্কিপ করে জাস্ট বিকজ দে ফিল লাইক এই চ্যাপ্টারটা তাদের কাছে অতটা মানে হেজিটেট ফিল করে, এগুলো কথাবার্তা বলতেও হেজিটেট ফিল করে। ভাই, এগুলো ন্যাচারাল জিনিস, এগুলোতে হেজিটেট ফিল করার কিছু নাই। আমরা যদি বলি যে 10 জন একটা রুমে ছেলে আর মেয়ে আছে, তার মধ্যে 50-50 এরকম সবারই থাকবে। ছেলে হলে ছেলের অর্গান থাকবে, মেয়ে হলে মেয়ের অর্গান থাকবে। এখানে হেজিটেট ফিল করার কিছু নাই। যদি হেজিটেট ফিল করো, তুমি শিখতে পারবে না। অনেকে টিচার এগুলো স্কিপ করে, দ্যাটস ওয়াই এগুলোকে একটু ফ্র্যাঙ্কলি জানা উচিত, কারণ আমরা সবারই এগুলো ব্যাপারে আইডিয়া আছে। যদি আইডিয়া থেকে আমরা এগুলো শিখি, অনেক ইজি হবে। তাহলে আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি যেটা আমরা বাইরে থেকে দেখি সেটাকে বলা হয় স্ক্রোটাম। এটা একটা বস্তার মতো, থলির মতো। আর উপরের যে লম্বা অংশটা থাকে, অর্থাৎ যে দিক থেকে আমরা ছেলেরা প্রস্রাব করি, সেই দিকটা হচ্ছে পেনিস, এটাকে বলা হয় পেনিস। হ্যাঁ, এটার আরও অনেক নাম আছে, ডিক, ওকে। সো এনিওয়েজ, কাম টু দ্য ফ্যাক্টর। এখানে যে শুক্রাশয় বলতে তাহলে আমরা বাইরে থেকে দেখি না, ঠিক আছে। আর স্ক্রোটামের কথা যদি বলি, স্ক্রোটামটা আমরা যদি খেয়াল করি, ছেলেরা যদি খেয়াল করো, তাহলে দেখবে যে বাইরের দিকের স্ক্রোটামটা, অর্থাৎ বাইরের পাশেরটা, বাম পাশেরটা, ঠিক আছে, বাম পাশেরটা একটু ঝোলা। হ্যাঁ, ডান পাশেরটা যদি একটু ঝোলা না, কিন্তু বাম পাশেরটা একটু ঝোলা ডান পাশেরটা থেকে। কেন এটা হয়? অ্যাকচুয়ালি এই টেস্টিসটা একটু নিচে থাকে, হ্যাঁ, আর এই টেস্টিসটা একটু বড় হয়, দ্যাটস ওয়াই এটা একটু ঝোলা থাকে, ঝুলে থাকে। দেখো এখানে এই ইনফরমেশনটাই আছে যে বাম দিকের স্ক্রোটাম বড় ও কিছুটা ঝোলা। তারপর বলা হয়েছে এখানকার থেকে আমাদের এগুলো আর পড়ার কিছু দরকার আছে? বলো, তুমি যদি একটা পিকচার আঁকায় বুঝতে পারো সব কিছু, তোমার আর লাইন টু লাইন পড়ারই দরকার নাই। আর প্রতিটি শুক্রাশয় লম্বায় প্রায় 4 সেন্টিমিটার, ঠিক আছে। শুক্রাশয় কিন্তু এখানে আবার বলি, স্ক্রোটাম কিন্তু আলাদা, এটাকে বলা হয় অন্ডথলি, ঠিক আছে, এটাকে বলা হয় অন্ডথলি বাংলায়। আর শুক্রাশয় যেটাকে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি টেস্টিসকে শুক্রাশয় বলা হচ্ছে, শুক্রাশয়। হ্যাঁ, এখানে শুক্রাণু ধারণ করে থাকে সাধারণত বলা যায়। এটা খুবই ছোট, 4 সেন্টিমিটার। এই সকল মাপ বিভিন্ন দেখবে যে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম বিভিন্নভাবে মাপ দেওয়া থাকে, এত সেন্টিমিটার, এত মিলিমিটার। হ্যাঁ, এগুলো বোঝার জন্য তুমি জাস্ট আরেকটা তোমাকে টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে কি, একটা স্কেল নিবা, নিয়ে জাস্ট অ্যাজিউম করবা, মানে কোনো একটা মাপ জাস্ট তুমি মনে রাখবা যে 4 সেন্টিমিটার এতটুকু হয়, ওকে। তারপর যে কোনো মাপই দেওয়া থাকবে, ধরো যে পাকস্থলী মাপ দেওয়া আছে, আচ্ছা পাকস্থলী কত বড় হয় সাধারণত? এত বড়। আচ্ছা এত বড় হলে কতখানি হবে? হ্যাঁ, নিয়ার টু 12 সেন্টিমিটার হবে। সো এইভাবে কিন্তু অনেক ইনফরমেশনটাকে তুমি অ্যাবজর্ব করতে পারবে। অনেকে বুঝতে পারে না যে 4 সেন্টিমিটার কতটুকু, হ্যাঁ, তারা এতটুকু চিন্তা করতে পারে। সো ইন দিস কেস তুমি জাস্ট একটা মাপ বুঝে নিবে যেটা 4 সেন্টিমিটার, ওকে। তাহলে টেস্টিসটা হচ্ছে 4 সেন্টিমিটার আমরা দেখলাম, আর 10 থেকে 12 গ্রাম ওজনের। এগুলো ইনফরমেশন অতটা ইম্পর্টেন্ট না। তারপর তুমি দেখো যে প্রত্যেকটা শুক্রাশয়, অর্থাৎ এখন আমরা টেস্টিস নিয়ে কথা বলছি, আমি এখন স্ক্রোটামটা বাদ দিয়ে জাস্ট টেস্টিসটা আঁকাচ্ছি। ইফ এটা একটা টেস্টিস, ওকে, কাইন্ড অফ এরকমই বিচির মতো, সেম বিচের মতো। অ্যান্ড দেখো যে প্রত্যেকটা টেস্টিসে তোমার অসংখ্য অ্যাবাউট 1000টার মতো, হ্যাঁ 1000টার মতো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নালী থাকে, এগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। তাহলে সেমিনিফেরাস নালিকা থাকে 1000টা সূক্ষ্ম এরকম নালী। এগুলোর অনেকগুলো তোমার মিলে, অনেকগুলো এরকম সেমিনিফেরাস মিলে একটা করে তোমার এরকম করে এক জায়গায় মিলিত হয়, একটা করে সংগ্রাহক নালিকায় মিলিত হয়। এই সংগ্রাহক নালিকাগুলো যখন তোমার চারপাশ থেকে, যখন তোমার সেমিনিফেরাস নালিকাগুলো কয়েকটা করে ব্যান্ড করে একটা সংগ্রাহক নালিকায় মিলিত হচ্ছে, তখন খানিকটা দেখতে জালের মতো দেখায়, বুঝছো? তুমি যদি দেখো পুরো জালাকার দেখবা। এই জন্য এগুলোকে বলা হচ্ছে রেটি টেস্টিস। এখন তোমরা আজ করতে পারো, আচ্ছা আপু
জালিকাকার হলে রেটি টেস্টিস হইল কেমনে ভাই? রেটি, এই রেটি মানে দেখবা জাল, এই ওয়ার্ডটা তুমি অনেক জায়গাতেই পাবা। রেটি ওয়ার্ডটা যেখানেই পাবা তুমি মনে করবে জালিকাকার টাইপ কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আসলে গ্রিক ওয়ার্ড জানলে আমাদের বায়োলজিটা পড়াটা অনেকটা ইজি হয়ে যায়। আর টেস্টিস তো তোমরা এটা মনে রাখতেই পারবা, টেস্টিসের ভিতরে রেটি জাল, টেস্টিসের ভিতরে জাল রেটি টেস্টিস। তাহলে 1000টার মতো সূক্ষ্ম সেমিনিফারাস নালিকা থাকে এবং ভিতরে জালিকাকারভাবে অনেকভাবে সংগ্রাহক নালিকা মিলিত হয়, সেগুলোকে বলা হয় রেটি টেস্টিস। এই রেটি টেস্টিসগুলা তুমি যদি খেয়াল করো, এগুলো বুঝছো আর একটা পোর্টের মতো কাজ করে। আমি ধরো যেটা টেস্টিসে আঁকাচ্ছি না, ঠিক আছে? ধরো এগুলো ছোটো ছোটো অনেক পোর্ট চারপাশে দিয়ে ভরা, এগুলো বিভিন্ন কারখানা, ঠিক আছে? এখন এই কারখানাগুলো থেকে ধরো যে এইটা মিলে একটা রাস্তা, এইটা মিলে একটা রাস্তা, হ্যাঁ, এইটা আর এইটা মিলে একটা রাস্তা, সবগুলো মিলে একটা জায়গায় মিলিত হলো, তাহলে জালির মতো সৃষ্টি হলো না? এটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস, আর এগুলোকে বলা হচ্ছে সেমিনিফারাস নালিকা। এখন এই পোর্ট থেকে আরেকটা বড় পোর্টে যাবে, ঠিক আছে? এই বড় পোর্ট যেটা, সেটাকে বলা হচ্ছে ভ্যাসা ইফারেন্সিয়া। এই বড় পোর্টটাকে বলা হচ্ছে মানে এই যে সংগ্রাহক নালিকাটা, ঠিক আছে, এটা বড় পোর্টে নিয়ে যাচ্ছে, এটা সংগ্রাহক নালিকাকেই বলা হচ্ছে ভ্যাসা ইফারেন্সিয়া। তাহলে সেমিনিফারাস নালিকা সংগ্রাহক নালিকা মিলিত হয়ে একটা বড় পোর্টে আসলো, এই সংগ্রাহক নালিকাগুলোকে বলা হচ্ছে রেটি টেস্টিস, আর আরেকটা বড় সংগ্রাহক নালিকা দিয়ে আরেকটা বড় পোর্টে আসলো, এটাকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া এদিক দিয়ে বের হয়ে যায়, গিয়ে এখানে গিয়ে প্যাচ খায়। এই টেস্টিসের মাথার উপর কি প্রচুর প্যাচ খায়, বুঝছো? প্যাচ খায়। এটা যদি তুমি এই প্যাচগুলোকে যদি তুমি খোলো, ঠিক আছে, এগুলো সূক্ষ্ম প্যাচগুলোকে যদি তুমি খুলে লম্বা করতে থাকো, 4 থেকে 6 মিটার লম্বা এগুলোকে বলা হচ্ছে এপিডিডাইমিস। এপি মানে কোনো কিছুর উপরে বোঝায়, বুঝেছো? এপিডিডাইমিস। ডাইমিস অর্থ আমরা জানি যে স্কিন রিলেটেড কিছু একটাকে ডাইমিস বোঝায় সাধারণত। তো তুমি এখান থেকে এভাবে মনে রাখতে পারো যে টেস্টিসের চামড়ার উপরে এইরকম চামড়ার উপরে এই ডি থাকে, সেই জন্য বলা হচ্ছে এপিডিডাইমিস। সো এপিডিডাইমিস, ওকে? তো এটা অনেক বেশি প্যাঁচালো থাকে, আর এটার কিন্তু আমি আবার বলতেছি, এটা কিন্তু যদি আমি লম্বা করি 4 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা এটা। তাহলে আমি এখন একটা ছবি না আঁকাই, এখন এই পাশে আরেকটা ছবি আছে, আমি ছবি দিয়েই পড়াবো। ছবি দিয়ে পড়লে অনেক ইজি হয়ে যায়। ছবি দিয়ে যদি তুমি সব কিছু বুঝতে পারো বা কেউ যদি তোমাকে একটু জাস্ট বুঝাই দেয়, তুমি অনেকগুলো পেজ তুমি স্কিপ করতে পারো, তোমাকে পড়াই লাগবে না। এখন দেখো আমি যেটার কথা বললাম, আমি কিন্তু এটার কথা বললাম যেটা, সেটা হচ্ছে এপিডিডাইমিস। ভালো করে খেয়াল করো, এটা এপিডিডাইমিস, ওকে? আচ্ছা, তাহলে এই যে নালীটা আমরা দেখতে পারতেছি, এই তো বিশাল বড় দেখতে পারতেছো, এই যে এটা কিন্তু তোমার ইউরেটার, হ্যাঁ, এই তো কিডনি থেকে বের হয়ে আসছে, 2টা কিডনি থেকে 2টা ইউরেটার বের হয়ে আসে মূত্রথলিতে চলে গেছে। এই দেখো ইউরেটারের উপর দিয়ে চলে গেছে, হ্যাঁ, ইউরেটারের উপরের দিয়ে চলে গেছে। এই যে দেখে বুঝতে পারতেছো এটা অনেক লম্বা হবে অবশ্যই, তাই না? এটা অ্যাকচুয়ালি 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়। এটাকে বলা হচ্ছে ভ্যাস ডিফারেন্স। ভ্যাস অর্থাৎ কোনো একটা নালিকাকে বোঝায়, আর ভ্যাসা হচ্ছে সে নালিকার ছোটো ভাই বলা, নলের ছোটো ভাই বলা যায়। অর্থাৎ ভ্যাস অর্থাৎ কোনো একটা নল টাইপের কিছু একটা, আর ভ্যাসা হচ্ছে সে নলের ছোটো ভাই, অর্থাৎ এটা একটা ছোট একটা সংস্করণ বলা যায়, অর্থাৎ নলের থেকে ছোট চিকন, এটাকে বলা হচ্ছে ভ্যাসা, ওকে? এটা মূত্রথলির উপরের, এই যে দেখো মূত্রথলির উপরে বেঁকে অবস্থান করে, এই সাইডে এসে এটা খানিকটা একটু ফুলে যায়। আচ্ছা, তুমি এখানে দেখলে সে জিনিসটা বুঝতে পারবে। দেখো এই যে ভ্যাস ডিফারেন্স যাচ্ছে, এখানে একটু ফুলা দেখতেছো না? এই ফুলাটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। আরেকটা ইনফরমেশন, এই ওয়ার্ডটা লিখে রাখো, অ্যাম্পুলা মিন্স কোনো একটা ফোলা অংশ, ঠিক আছে? কোথাও তুমি স্ফীত একটা অংশ পাবা, সেখানেই তুমি দেখবে অ্যাম্পুলা ওয়ার্ডটা মাঝে মাঝে পাওয়া যায়। অ্যাম্পুলা এটা কর্নের ভিতরে, কান যখন পড়বো তখনও দেখতে পারবা তুমি, আবার হার্ট যখন পড়বো হার্টের, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাম্পুলা কোথায় আছে। তাহলে অ্যাম্পুলা অর্থাৎ কোনো একটা ফোলা অংশ বোঝায়। এই যে ফোলা অংশটাকে এটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। এখন দেখো এই অ্যাম্পুলার ওই সাইড থেকেই কিন্তু একটা জিনিস বের হয়ে গেছে, দেখো কোচকানো নখের মতো, আঙ্গুলের মতো, হ্যাঁ, এই যে আঙ্গুলের মতো কোচকানো একটা থলিকা দেখতে পারতেছি আমরা, এটাকে বলা হচ্ছে তোমার সেমিনাল ভেসিকল। এগেইন আর একটা ওয়ার্ড শিখে নিই আমরা, ভেসিকল মানে একটা ছোট গোল থলি, অর্থাৎ ফোসার মতো। ফোসকা দেখেছো তোমরা? যখন আমাদের হাতে যখন তেল পড়ে তখন গোল একটা ফোসকার মতো হয়,
এই ভেসিকল অর্থাৎ ফোস্কার মতো কিছু একটা বা ফোলা ছোট গোল অংশ। তাহলে এটাকে সেমিনাল ভেসিকল কেন বলা হচ্ছে? এই যে এই ফোলা অংশটা অর্থাৎ ফোস্কার মতো একটা ফোলা অংশটা, এটা অ্যাকচুয়ালি সিমেন ধরে রাখে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে সেমিনাল ভেসিকল, কারণ এটা সিমেন ক্ষরণ করে। সিমেন ওকে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই স্পার্ম আর সিমেনের মধ্যে। স্পার্ম কি আর সিমেন কি? চলো আজকে আমরা দেখে নেই। আচ্ছা, আমি বইটা একটু সরাই, আমি বুঝতে পারবো ইজিলি। স্পার্ম কি আর সিমেন কি? ওকে, স্পার্ম অ্যান্ড হেয়ার আর তো বানান ভুলে গেন, সিমেন। স্পার্ম দেখতে খানিকটা এরকম, বুঝছো? এটা আমরা সবাই আঁকাই, অলওয়েজ আঁকাই এটা। এই তো সাঁতার কাটে যে জন্তুটা পেটের ভিতরে না, জরায়ুর ভিতরে। তো এই যে জন্তুটা সাঁতার কাটে, এটাকে কিন্তু আমরা অলওয়েজ দেখি যে টিভিতে মাঝে মাঝে দেখায়, কোথাও যদি বাচ্চা বড় হওয়া এগুলোর কোনো একটা ভ্রূণের গ্রোথ দেখানো হয়, তখন কিন্তু আমরা এরকম দেখি যে একটা জন্তু এরকম করে দৌড়াচ্ছে। তো আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই, আচ্ছা এই জন্তুটা কই থেকে বের হলো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা স্বাভাবিক মানুষের এটা চোখে দেখি না। সিমেন্ট যেটা, সেটা একটা জাস্ট তরলের মতো। এটা নর্মালি এই শুক্রাণুটা থাকে এর ভিতরে, অসংখ্য থাকে সিমেনের মধ্যে, অসংখ্য শুক্রাণু থাকে, বুঝছো? এই বাচ্চাগুলো থাকে অসংখ্য। আর এরা তো দেখো না যে জোরে জোরে দৌড়ায়, বাপ রে বাপ! এই দৌড়ানোর জন্য তো শক্তি দরকার। সেই শক্তিটা কই থেকে আসে? সেই শক্তিটা দেয় হচ্ছে সিমেন। কারণটা কি বলো? আচ্ছা বলো তো, আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন ধরো যে একটু দুর্বল ফিল করতেছি, খাইতে পারতেছি না, রুচি নেই, তখন আব্বু আম্মু কি নিয়ে আসে বাসায়? গ্লুকোজ বা ডেক্সট্রোজ, তাই না? কিন্তু এরা না গ্লুকোজ খায় না, এরা খায় গ্লুকোজের ভাই আইসোমার খায়, অর্থাৎ এরা খায় ফ্রুক্টোজ। এরা খায় কি? ফ্রুক্টোজ। এরা ফ্রুট সুগার খায়, বুঝছো? এরা আলট্রা মডার্ন গো। এরা ফ্রুক্টোজ খায়, এবং এই ফ্রুক্টোজটা সরবরাহ করে সিমেন। দ্যাটস ওয়াই সেমিনাল ভেসিকলে যেটা থাকে সেটা হচ্ছে সিমেন। এই সিমেনের আর একটা কাজ হচ্ছে তোমার যৌন মিলনের সময় এই যে একটা থকথকা পিছলা পদার্থ ক্ষরণ করে, যাতে এটা ইজিলি আমাদের জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে। সেই জন্য অ্যাকচুয়ালি সিমেন্টার ব্যবহার। আর এখান থেকে তোমাকে দেখো কিছুই পড়া লাগবে না, আমি যা পড়লাম এখানে চলে আসছে। তো তুমি এখানে কী কী বাদ দিতে পারবে? এখন ছবিটার দিকে আবার তাকায়, তাহলে আরও বাকিগুলো পড়া হয়ে যাবে। এখানে তুমি যদি খেয়াল করে দেখো, এখানে একটা ছোট্ট একটা লাইন দেখা যাচ্ছে, জাস্ট এটুক। এটাকে কি বলা হচ্ছে জানো? এখান থেকে দেখো, এখান থেকে স্পার্ম সহ সিমেন্টটা ক্ষরণ হচ্ছে না এখানে? হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষেপণ নালী, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্ষেপণ নালী, বা ইংলিশে যদি আমি বলি তাহলে বলা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। আর এটাকে আমরা জানি এটা হচ্ছে ইউরেথ্রা। পুরুষের ইউরেথ্রাই অ্যাকচুয়ালি মেইনলি তোমার রেচন জনন ছিদ্র হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রেচন কাজও করে, জনন কাজও করে থাকে ইউরেথ্রা। তারপর চলো আমরা দেখি বহিঃযৌনাঙ্গ, অর্থাৎ বাইরে থেকে যেগুলো দেখা যায়। হ্যাঁ, বাইরে থেকে কি দেখা যাচ্ছে বলো তো? চামড়াটা দেখা যাচ্ছে, আমি একটু আগেই বললাম যে চামড়াটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্রোটাম বা অন্ডথলি। পেনিস দেখা যাচ্ছে, পেনিস অর্থাৎ এই তো শিশ্ন, এটাকে বলা হয় পুরুষাঙ্গ, ঠিক আছে? এটা আমরা সবাই চিনি, সবাই জানি। এখন আসো, এই যে জিনিসগুলো ছবি দেখে বুঝতে পারার জন্য ভালো করে খেয়াল করো। এখানে আমরা একটা 3 কোণা আকৃতির অংশ দেখতে পাচ্ছি। এই অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্লেন্স পেনিস। আচ্ছা, এই অংশটাকে বলা হয় গ্লেন্স পেনিস। হ্যাঁ, এর উপরে একটি স্কিন থাকে। নর্মালি বাই বার্থ যদি ছেলে বাচ্চা হয়, তাহলে খেয়াল করে দেখবে এরপর একটি স্কিন থাকে। এই স্কিনটাকে বলা হয় প্রিপিউস। হ্যাঁ, আমরা কিন্তু মুসলমানরা মুসলমানি করি। আমরা গ্রামে যদি দেখে থাকি, যারা গ্রামে থাকো তারা দেখতে পারবে যে মুসলমানি করা হয়, তাই না? গ্রামে না, শহরে মুসলমানি করা হয়, বা শহরেগুলো অতটা ভিজিবল হয় না, কারণটা কি হসপিটালে নিয়ে গিয়ে করে আসে। গ্রামে সবার সামনে করে, সো এই ক্ষেত্রে আমরা হয়তো দেখে থাকছি। এই যে স্কিনটাকে বলা হচ্ছে প্রিপিউস, ঠিক আছে? আমি এভাবে মনে রাখছি যে এটা মেইনলি পরে যেহেতু কেটে ফেলা হয়, অর্থাৎ ফিউজ করে দেওয়া হয়, এই জন্য প্রিফিউজ কাইন্ড অফ একটু ক্রিঞ্চি টাইপ ওয়ার্ড, বাট হ্যাঁ, এই স্কিনটাকে বলা হয় প্রিপিউজ। আর স্কিনটা যখন কেটে ফেলা হয়, অর্থাৎ এইভাবে এই অংশটুকু যে কেটে ফেলা হয় এই পর্যন্ত, তখন
যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় মুন্ডি, বা এটাকে আর এক নামে বলা হয় গ্ল্যান্স পেনিস। এটা কাইন্ড অফ হালকা গোলাপি টাইপ কালার হয়ে থাকে। শিশ্ন যদি আমরা জানি যে শিশ্ন ইট ক্যান বি স্ট্রেসড ওয়াইল ইট গেট এক্সাইটেড। যখন এটা এক্সাইটেড হয়ে যায় আমরা জানি যে এটা স্ট্রেচ হয় এবং এটা লেন্থ যেটা স্বাভাবিক থাকে তার থেকে বেড়ে যায়। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি কোনো কিছু যখন স্ট্রেচ হয় সেটা স্ট্রেচেবল কোয়ালিটি আছে, অর্থাৎ সেটা অ্যাকচুয়ালি তোমার এখানে কিছু ইরেকটাইল পেশি দিয়ে গঠিত, বুঝছো, ইরেকটাইল টিস্যু দিয়ে গঠিত। সো এই ইরেকটাইল টিস্যুগুলোর দুই টাইপের ইরেকটাইল টিস্যু দিয়ে গঠিত, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। এখন এই ওয়ার্ডগুলো কীভাবে মনে রাখবা, এই ওয়ার্ডগুলো আসলে ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমি বলি এটা স্পঞ্জের মতো খানিকটা, দ্যাটস ওয়াই স্পঞ্জিওসাম, অ্যান্ড কর্পোরা ক্যাভার্নোসা মনে রাখো। কর্পোরা ওয়ার্ডটা অনেক সুন্দর, সো মনে রাখা কোনো ব্যাপার না। কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা স্পঞ্জিওসাম। আচ্ছা, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত ভিডিওটা থাক। আমরা আজকে শুধুমাত্র এক্সটার্নাল যে যৌনাঙ্গের মধ্যে এক্সটার্নাল অংশগুলো দেখলাম আর ইন্টারনালগুলোও দেখলাম। কালকে আমরা যেগুলো পড়বো গ্রন্থি নিয়ে, বা নেক্সট ভিডিওতে আমরা দেখব গ্রন্থি এবং পুরুষের প্রজনন হরমোনালের ভূমিকা, হরমোনাল ক্রিয়া, কোন কোন হরমোন কাজ করছে সেগুলো আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে এগুলো বুঝে নিয়ে পড়ো। টাটা, আল্লাহ হাফেজ।